গল্পকথনে আপনারা শুনছেন হ্যারি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প রানী সেবার আংটি। আজকে 11তম পর্ব। এই ঘটনার পর কড়া পাহারা নিযুক্ত হলো আমাদের, বিশেষ করে অলিভারের জন্য। এমন সব লোকদের বাছাই করা হলো এই কাজের জন্য, আপাত দৃষ্টিতে সৎ বলে মনে হলো যাদের, আমাদের বিরুদ্ধে কিছু করবে না যারা। গোপনীয়তা বলে কিছু বাকি থাকলো না আর আমাদের। জায়গায় জায়গায় প্রহরী আর গোয়েন্দা, এমনকি আমাদের খাবারের পাত্র আর পানীয় পেয়ালা থেকে আমাদের আগে খেয়ে বিষ আছে কিনা সেটা ব্যাপারে নিশ্চিত করে দেওয়ার জন্য লোক ঠিক করা হলো, যাতে আমাদেরকেও ফারাওয়ের পরিণতি বরণ করতে না হয়। কুকুরটার কথা মনে হলেই খারাপ লাগে। মনে হয় যেন কুকুর নয়, আমাদেরই একজন সঙ্গী ছিল সে, খুব কাজের ছিল কেউ। এই অতি পাহারার ব্যাপারটা যতটা না আমাদের জন্য, তার চেয়ে বেশি বিরক্তকর হয়ে দাঁড়ালো অলিভার আর রানী মাকেডার জন্য। চাইলেই দেখা করতে পারে না ওরা আগের মতো, কারণ কখন খোদায় ফাঁদ পেতে বসে আছে গুপ্তঘাতক জানা নেই কারোরই। মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলতে পারে না একজন আরেকজনকে, কারণ 5 হাত দূরেই দাঁড়িয়ে থাকে আপাতমস্তক রণপ্রসাকে সজ্জিত সৈন্যরা। তারপরও ভালোবাসার টান খুব বড় টান, ঝুঁকি নিয়ে দেখা করতে লাগলো ওরা যতটা গোপনে সম্ভব। এতদিন আমরা কয়েকজন ছাড়া বলতে গেলে আর কেউই জানত না ব্যাপারটা। এবার এদের প্রেমের গোপন কথা রাষ্ট্র হলো। নিরাপত্তার এই কড়াকড়ি বাড়াবাড়ি বলে মনে হলো আমার কাছে, কিন্তু লাভ হলো। বিষ প্রয়োগের ঘটনা ঘটল না আর। রাতের বেলায় আমাদের কারোর গলায় দুফাক হয়ে গেল না, কিন্তু আমাদের উপর চোরাগুপ্তা হামলা থেমে থাকল না। রহস্যময় দুর্ঘটনা ঘটতে লাগলো নিয়মিত বিরতিতে। যেমন একদিন সন্ধ্যায় এক পাহাড়ের ঢালে বসে আছি আমরা, হঠাৎ উপর থেকে খসে পড়ল বিশাল এক পাথর, সোজা ধেয়ে এলো আমাদের দিকে। সময় মতো সরতে না পারলে ভর্তা হয়ে যেতে হতো আমাদেরকে। আরেকদিন মনোরঞ্জনের জন্য ঘুরে বেড়াচ্ছি জঙ্গলে, কারা যেন সমানে তীর মারতে লাগলো আমাদের দিকে ঝোপঝাড়ের আড়াল থেকে। খুব তাড়াহুড়া করতে হয়েছিল বলে আমাদের কারো কোনো ক্ষতি করতে পারল না হামলাকারীরা, তবে তীর খেয়ে মারা পড়ল হিক্সের ঘোড়াটা। দুবারই তন্ন তন্ন করে খুঁজলাম আমরা, পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের ভেতরে, কিন্তু কাউকেই ধরতে পারলাম না। আরেকবার মুরের কয়েকজন সম্ভ্রান্ত জমিদার আর পুরোহিতদের গোপন এক সভার কথা ফাঁস হয়ে গেল। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সবাই, কিন্তু সর্বসম্মুখে সতর্ক করে দেয়া ছাড়া তাদের বিরুদ্ধে আর কিছুই করতে পারলেন না রানী মাকেডা। সহসাই অন্যদিকে মোড় নিল ঘটনা। একদিন হন্তদন্ত হয়ে প্রাসাদে এসে হাজির হলো 2জন মেষপালক, সঙ্গে আরও কয়েকজন লোক। হলফ করে বললে 2 মেষপালক মোড় থেকে অনেক অনেক দূরে পর্বতের ঢালে যখন মেষ চড়াচ্ছিল ওরা, তখন কোত্থেকে যেন হাজির হলো 15 জন ফাং সৈন্য। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের হাত পা বেঁধে ফেলে ওরা, এমনকি চোখেও কালো কাপড় বেঁধে দেয়। তারপর ওদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করতে করতে বলল, তোদের রানী আর সাদা চামড়ার 4 শয়তানকে গিয়ে বলবি যত তাড়াতাড়ি পারে আমাদের দেবতার মূর্তিটা ধ্বংস করতে, তা না হলে কোন দিন আবার তোদের দেশে এসে হাজির হবেন তিনি, তার পিছু পিছু আসতে হবে আমাদেরকেও। আর আমাদের আসার মানে কি বুঝতে পারছিস তোরা? কথা শেষ করে নাকি ওই অবস্থাতেই ওদেরকে ফেলে চলে যায় ফাং সৈন্যরা। পরদিন ওদেরকে খুঁজতে কয়েকজন লোক যায় গ্রাম থেকে। হাত পা বাঁধা অবস্থায় ওভাবে ওদেরকে পড়ে থাকতে দেখে ঘাবড়ে যায় সবাই। তাড়াহুড়া করে ছুটে আসে প্রাসাদে। যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিলেন রানী ব্যাপারটা। আসলে কি ঘটেছিল জানার জন্য তদন্ত দল গঠন করা হলো। ওই দলে আমিও ছিলাম। কিন্তু যেখানে ঘটেছে ঘটনা, সেখানে গিয়ে দেখি ফাংদের কোনো চিহ্নই নেই, শুধু একটা বল্লম গেঁথে রাখা হয়েছে মাটিতে। ফলাটা মোড়ের দিকে এমনভাবে তাক করা যে দেখলেই বোঝা যায় যে বা যারা করেছে কাজটা তারা হুমকি দিচ্ছে আসলে। আগের দিন রাতে ভারী বৃষ্টি হয়েছিল, তাই ফাংদের অন্য কোনো চিহ্ন বা পায়ের ছাপ খুঁজে পেলাম না। আর নিচের পাথুরে উপত্যকায় নেমে খোঁজাখুঁজি করা যে বৃথা, তা বলে দিতে পারে যে কেউ। এই উপত্যকায় কিভাবে হাজির হলো ফাংরা, তা এক রহস্য রয়েই গেল আমাদের সবার কাছে, এবং আজও রহস্য হয়ে আছে। কেউ কেউ বলল পাহাড় পর্বতের মধ্য দিয়ে অজানা কোনো পথের সন্ধান পেয়ে গেছে ফাংরা। আবার কেউ বলল ওই পথ ধরে যদি 15 জন সৈন্য আসতে পারে, তাহলে আজ বাদে কাল 15,000 সৈন্য আসতে অসুবিধা কোথায়? প্রশ্ন হলো, কোথায় সেই পথ? যে বা যারা সেই পথের সন্ধান দিতে পারবে
তাদেরকে রানীর পক্ষ থেকে ছোটখাটো জমিদারিত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হলো। ব্যাস, আর যায় কোথায়? হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেল সবার। একের পর এক খবর আসতে লাগলো আমাদের কাছে। গোপন পথের সন্ধান পাওয়া গেছে। সরেজমিনে তদন্তে যেতে হয় আমাকে সব জায়গায়, কিন্তু গিয়ে দেখি সব ফালতু। গিরগিটি বা পাখির পক্ষে কেবল সম্ভব ওই রাস্তা বেয়ে উপরে উঠা কিংবা উড়ে এসে হাজির হওয়া, মানুষের পক্ষে নয়। ফাংদের ওই উড়ে এসে হাজির হওয়ার খবর ছড়িয়ে পড়ল সারা মোড়ে, মুখে মুখে। ফলে খুব ঘাবড়ে গেল আবাটিরা। যার সঙ্গে দেখা হয় একটাই কথা, কোন রাস্তা দিয়ে এসেছিল ফাংরা? পাহাড়ি দেয়ালের প্রাকৃতিক সুরক্ষা নিয়ে এতদিন গর্বে মাটিতে পা পড়ত না ওদের। আত্মবিশ্বাস এত বেশি হয়ে গিয়েছিল ওদের যে ধরে নিয়েছিল ফাংদের বিরুদ্ধে কোনোদিন অস্ত্র নিতে হবে না ওদের হাতে। কিন্তু এই গুজব ছড়িয়ে যাওয়ায় কর্পূরের মতো উবে গেল সব। ভীত লোকেরা যখন অসহায় হয়ে যাবে, সমস্যা সমাধানের কোনো উপায় যখন জানা থাকে না তাদের, তখন সবচেয়ে আগে যে কাজটা ওরা করে, পুরো দোষ চাপিয়ে দেয় অন্যের কাঁধে। সাধারণ আবাটিরাও এই কাজটাই করল। একযোগে বলতে লাগলো সবাই, ধোঁকা দেয়া হয়েছে তাদেরকে, এতদিন ইচ্ছে করে বোকা বানিয়ে রাখা হয়েছে। দুর্ধর্ষ লড়াকু ফাংরা, যাদের প্রত্যেকটা সৈন্য যুদ্ধে পারদর্শী, যদি অকস্মাৎ হাজির হয়ে যায় মোড়ে, তাহলে কি ভয়াবহ অবস্থা হবে। সুতরাং কাপুরুষ আবাটিরা বিক্ষুব্ধ হয়ে উঠল। মন্ত্রণা সভার কোনো কোনো সদস্যের রক্ত নেয়ার কথাও ঘোষণা করল। জনপ্রিয়তা হারালো জোশুয়া। আর এতদিন যিনি লড়াই করো বলতে বলতে অরণ্যে রোধন করছিলেন সেই রানী মাকেটা সহসাই জনপ্রিয় হয়ে উঠল সবার কাছে। গ্রামের বসতবাড়ি ছেড়ে শহরে অথবা শহরের কাছে জড়ো হতে লাগলো প্রায় সবাই। ছাউনির মতো ছোট ছোট প্রতিরক্ষামূলক শিবির গড়ে উঠল। ধর্মের ব্যাপারে এতদিন বলতে গেলে উদাসীন ছিল সাধারণ এই গ্রামবাসীরা। তেমন কিছু জানতও না ওই ধর্মের ব্যাপারে, নিয়মিত চর্চাও করত না। কিন্তু এখন ভাগ্যের দুর্যোগ যখন নেমে এসেছে ওদের উপর, ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেল। দাম বেড়ে গেল পুরোহিতদের। গরু ছাগল আর ভেড়া বকরির বলি চলতে লাগলো নিয়মিত। সর্বশক্তিমানকে ডাকতে লাগলো সবাই, যাতে দয়া করেন তিনি, মুখ ফেরান অসহায় আবাটিদের দিকে, ধ্বংস করে দেন চিরশত্রু ফাংদের। জানি না কিভাবে আরেকটা চিন্তা পেয়ে বসলো ওদেরকে। আমরা যত তাড়াতাড়ি ঘুরিয়ে দেব হারমেকের ওই মূর্তিটা, তত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে সব সমস্যা। কারণ মূর্তিটা ধ্বংস হয়ে গেলে সেটা আর চলাচল করতে পারবে না। চলাচল করতে না পারলে এসে হাজির হতে পারবে না মোড়ে, আর মোড়ে আসতে না পারলে ওটার পিছন পিছন আসতেও পারবে না ফাংরা। আমরা 4 ইংরেজ রাতারাতি নায়ক বনে গেলাম। যেখানেই যাই অতি সম্মান পাই আবাটিদের কাছ থেকে। এমনকি এতদিন যে জোশুয়া বিষ দৃষ্টিতে আমাদেরকে দেখত, দাঁত মুখ খিচিয়ে কথা বলতো, সেও আজকাল আমাদেরকে দেখলে কুর্নিশ করে, হাসি মুখে জিজ্ঞেস করে আমাদের কাজের অগ্রগতি কতদূর, কোনো সাহায্য সহযোগিতা লাগবে কিনা তাও জানতে চায়। যেসব চোরাগুপ্তা হামলার কথা বলেছিলাম আগে, সেগুলো বন্ধ হয়ে গেল পুরোপুরি। নিজেদের নিরাপত্তার খাতিরে কয়েকটা পোষা কুকুর নিয়ে এসেছিলাম আমরা স্থানীয় লোকদের কাছ থেকে। একটাও মরল না বিষ মেখানো খাবার খেয়ে। আমাদের উপর এসে খসে পড়ল না পাথর, আড়াল থেকে উড়ে এলো না ঘাতক তীর। এমনকি পাহারাও কিছুটা শিথিল হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে প্রহরী ছাড়াই চলাফেরা করতে লাগলাম আমরা। সবাই এখন চায় বেঁচে থাকি আমরা, যে কোনো মূল্যে, অন্তত ফাংদের ওই মূর্তিটা ধ্বংস না হওয়া পর্যন্ত। কিন্তু আমাদের প্রতি আবাটিদের যে এই বেশি বেশি খাতির দেখে কেন যেন সন্দিহান হয়ে উঠলাম আমি। পুরো ব্যাপারটাই মেকি বলে মনে হতে লাগলো আমার কাছে। মনে হলো স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে ব্যবহার করছে ওরা। কাজ শেষ হলেই কেউ না কেউ কোনো না কোনো ক্ষতি করবেই আমাদের। কোনো প্রমাণ নেই আমাদের কাছে। তারপরও সঙ্গীদের সতর্ক করে দিয়ে বললাম, সমুদ্রে যত জাহাজ চলে সেগুলোর কোনোটাই একটানা বাতাস পায় না বলে, বরং কখনো কখনো বিপরীত দিক থেকে বইতে শুরু করে বাতাস, তখন খুব মুশকিলে পড়ে যায় নাবিকরা। কাজ কাজ কাজ, দিন নেই রাত নেই, শুধু কাজ করে গেলাম আমরা। এক ঈশ্বরে বলতে পারেন কিভাবে কাজ করেছি আমরা ওই দিনগুলোয়। একটা সুড়ঙ্গ বানাতে হবে, বানাতেই হবে। লম্বা চওড়া কতখানি তা এখন আর মনে নেই আমার। যন্ত্রপাতির সঙ্গে যা আছে তার সোজা কথায় বললে যৎসামান্য। আমাদের সঙ্গে যারা মাথার ঘাম পায়ে ফেলছে তাদের কোনো অভিজ্ঞতাই নেই এরকম কোনো কাজের। তারপরও নির্দিষ্ট একটা দিনের আগেই শেষ করতে হবে আমাদের কাজ।
হাজারটা ঝামেলা দেখা দেয় প্রতিদিন। একটা একটা করে সবগুলো সমাধান করি আমরা। চরম ঝুঁকি নিয়ে ইঞ্চি ইঞ্চি করে এগোতে হয় আমাদেরকে সুড়ঙ্গের ভিতর দিয়ে। একবার এগোলে আর ফিরে আসতে পারবো কিনা জানি না। অলিভার নিজে একজন ইঞ্জিনিয়ার, তার উপর সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু ওই রকম কোনো কাজ কখনো করেননি সে। তারপরও পুরো কাজের দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে, এবং এমনভাবে করছে কাজটা যেন পুরো ব্যাপারটার সঙ্গে ওর মাচা মরার প্রশ্ন জড়িত। সত্যি, শুধু রানী মাকেডার সঙ্গে দেখা করা ছাড়া নিজের সব সুখ সুবিধা বিসর্জন দিয়ে বীরের মতো কাজ করে গেল সে। যখন সুড়ঙ্গে থাকে না তখন দেখা যায় না ঘুমিয়ে নিজের বিছানায় বসে হিসেব করছে খাতা কলমে, আর না হয় সেকেলে সব যন্ত্রপাতি ব্যবহার করে মাপ যোগ করছে। জিজ্ঞেস করায় বলল একদিন, কাজ আমাকেই তো খাটতে হবে, তাই না? তাছাড়া ভেবে দেখুন, হিসেবে যদি সামান্য ভুল হয় আমার, তাহলে কত বড় বিপদ হবে। নষ্ট হয়ে যাবে আমাদের এতদিনের পরিশ্রম, ধুলোয় মিশে যাবে ইংরেজদের মান সম্মান। বললাম, যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করছো, যদি ঠিক জায়গায় ঠিক পরিমাণে ব্যবহার না করা যায় তাহলে? জবাবে শুধু মাথা ঝাঁকালো সে, কিছু বলল না। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো হাতে ধরা হিসেবে ভরা খাতাটার দিকে। শেষ পর্যন্ত আমি বলবো আমাদের সবার ঐকান্তিক ইচ্ছা আর অতিমানবীয় প্রচেষ্টার ফলে শেষ হলো সুড়ঙ্গ বানানোর কাজ। 4 উট বোঝাই করে আনা বিস্ফোরকগুলো হিসেব করে জায়গায় জায়গায় বসিয়ে দিয়েছি আমরা। বিস্ফোরক বসানোর জন্য সুড়ঙ্গের মধ্যে আলাদা আলাদা চেম্বার বানানো হয়েছে। একটা চেম্বার আরেকটা চেম্বার থেকে কম বেশি 20 ফুট দূরে দূরে। আমাদের হাতে যদি আরও সময় থাকতো তাহলে 20 ফুট না হয়ে দূরত্বটা হয়তো 40 ফুটের মতো হতো। তাহলে হিসেব অনুযায়ী আরও ভালো কাজ হতো বিস্ফোরণের পর। মূর্তিটার ভিত্তির আনুমানিক 30 ফুট নিচে অলিভারের গাণিতিক হিসেব অনুযায়ী কাল্পনিক ভারকেন্দ্র যেখানে থাকার কথা, মূলত সেই জায়গায় গিয়ে বানানো হয়েছে চেম্বারগুলো। একটা কথা বলে রাখি, মূর্তিটা মাত্র একবার দেখার সুযোগ হয়েছিল অলিভার, তাও আবার পেছন থেকে এবং তাড়াহুড়া করে। তাই ওর ওই হিসেব পুরোপুরি নিখুঁত হয়নি। খুঁতযুক্ত হিসেবের ফলে কি হয়েছিল সেই ঘটনায় পড়ে আসছি। ঢালাই লোহা দিয়ে বানানো বিস্ফোরক পদার্থের ফ্লাস্ক, ডিনামাইট কার্টিজ, প্রয়োজনীয় ডেটোনেটর, ইলেকট্রিক তার এবং অন্যান্য জিনিস জায়গা মতো বসিয়ে দিল অলিভার আর কুইক। তারপর শুরু হলো আরেক দফা খাটুনি, সুড়ঙ্গটা যথাসম্ভব বুঝে দেয়া। কারণ যতদূর বুঝলাম বিস্ফোরণের ধাক্কা আর ধোঁয়া চারদিকে ছড়াবে, তার মানে সুড়ঙ্গের খোলা জায়গা দিয়ে হাজির হবে আমাদের এখানেও। আলগা মাটি আর পাথর ফেলে নিজেদেরকে নিরাপদ করার সময় খেয়াল রাখতে হলো যাতে ছিঁড়ে না যায় অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ইলেকট্রিক তার। তাহলে ব্যাটারি যত ভালো অবস্থায় থাকুক না কেন, কোনো কাজ হবে না। গুপ্তচরদের মারফত খবর পেলাম ফাংদের সব প্রস্তুতি বলতে গেলে শেষ। আগামী পূর্ণিমার বড় একটা উৎসব হতে যাচ্ছে ওদের শহরে। তার মানে হিক্স যা শুনেছে অথবা রাজা বারুং এর দূতরা যা বলে গেছে তা ঠিকই আছে। আমার ছেলের সঙ্গে বিয়ে হবে রাজার মেয়ের। ঘটনাক্রমে একই সঙ্গে শেষ হবে ফাংদের নবান্ন উৎসব। তারপর নাকি আর একটা দিনও দেরি করবেন না রাজা, হামলা করবেন মোড়ে। আরেকটা কথা ভেবে কিছুটা হলেও খারাপ লাগলো আমাদের কাছে। আবাটিরা দু চোখে দেখতে পারে না ফাংদের, যে কোনো উপায়ে ওদের অনিষ্ট চায় ওরা। কিন্তু হাজার হোক আমরা ভিনদেশী, আমাদের দৃষ্টিতে ব্যাপারটা অমানবিক বলে মনে হলো। উৎসবের রাতে, মানে যে রাতে ফোটানো হবে ডিনামাইট, বেশ কয়েকজন পুরোহিত আর প্রহরী থাকবে সিংহদেবতার মূর্তির ভেতরে। এমনকি আমার ছেলেও থাকতে পারে, যদিও সে সম্ভাবনা কম। আবার মূর্তির আশেপাশে বলি দেওয়ার জন্য জড়ো করা হতে পারে সাধারণ মানুষকে। এই অবস্থায় ডিনামাইট ফাটালে নিরীহ কতগুলো লোক মারা যাবে, কিন্তু এখন আর কিছু করার নেই আমরা নিরুপায়। শেষ পর্যন্ত উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ। সুড়ঙ্গে মাটি ফেলার কাজ ততক্ষণও চলছে আমাদের। ইলেকট্রিক তারগুলো শেষ প্রান্তে এনে হাজির করা হয়েছে প্রাচীন ওই মন্দিরে, অলিভারের ঘরে, যেখানে শ্যাড্রেকের টুটি ছিঁড়ে ফেলেছিল ফারাও। এই কদিন প্রতি ইঞ্চি তার নিজের পাহারা দিয়েছে অলিভার, যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। আমাদের কাছে ইলেকট্রিক ব্যাটারি আছে 2টো। যদি কোনো কারণে একটা কাজ নাও করে তাহলে আরেকটা ব্যবহার করতে পারবো। 2টো ব্যাটারি পরীক্ষা করে দেখা হয়েছে, ঠিকই আছে। তারপরও তারের সঙ্গে জোড়া দেওয়া হয়নি এখনো। অলিভারের ঘরে মেঝের উপর রাখা আছে ওগুলো।
দেখলে কতই না নিরীহ মনে হয়। আমরা 4 জন এখন বসে আছি অলিভারের ঘরে, ব্যাটারির দুটো ঘিরে। একে একে তাকালাম সবার চেহারার দিকে। উৎকণ্ঠায় ভরে আছে সবগুলো মুখ। সবচেয়ে বেশি চিন্তিত দেখাচ্ছে অলিভারকে। ময়লা হয়ে গেছে ওর গায়ের রং, টানা খাটুনির কারণে শুকিয়ে গেছে বেচারা। গত কদিন বলতে গেলে কিছুই খায়নি সে, এমনকি একবারও ধূমপান করেনি। পিড়াপিড়ি করে ওকে কয়েক ঢোক স্থানীয় মদ গেলাতে সক্ষম হলাম আমরা। কি যেন হয়েছে ওর, সেই সকাল থেকে নিজের ঘরে বসে আছে মূর্তির মতো। মাটি ফেলার কাজ শেষ হলো কিনা অথবা ইলেকট্রিক তারের জয়েন্ট ঠিক আছে কিনা দেখার জন্য বাইরে যাচ্ছে না আর। আমার যা করার ছিল মুখ খুলল সে, তার সবই করেছি, বাকিটা ভাগ্যের উপর। দুপুরে খাওয়ার পর নিজের বিছানায় শুয়ে পড়ল সে লম্বা হয়ে, এবং প্রায় সঙ্গে সঙ্গে তলিয়ে গেল গভীর ঘুমে। বেহুশের মতো ঘুমালো টানা কয়েক ঘন্টা। বিকেল 4টার দিকে একজন শ্রমিক এসে খবর দিল মাটি ফেলার কাজ শেষ হয়েছে ওদের। কাজ কিরকম হয়েছে দেখল কুইক। তারপর সব শ্রমিককে সঙ্গে নিয়ে চলে গেল ভূগর্ভস্থ শহরটার বাইরে, মানে মাটির উপরে। লণ্ঠন হাতে নিয়ে এবার বের হলাম আমি আর হিক্স। তারগুলো যে পথ দিয়ে নেমে গেছে আমরাও নামছি সেই পথ ধরে। আলগা মাটি আর পাথরে বারবার হরকে যাচ্ছে আমাদের পা। তারপরও এগিয়ে চললাম সামনের দিকে। চলতে চলতে বারবার লণ্ঠন উঁচু করে দেখছি কোথাও কোনো জয়েন্টে কোনো রকম সমস্যা আছে কিনা। যতদূর পারলাম দেখলাম এভাবে। তারপর ফিরে এলাম প্রাচীন ওই মন্দিরে। দরজায় দাঁড়িয়ে আছে জেফেট আর কুইক। আমাদের কত বড় উপকার যে করেছে এই জেফেট তা বুঝিয়ে বলা যাবে না। ওর পরামর্শ ছাড়া সুষ্ঠুভাবে কাজ করতে পারতাম না আমরা। আবার যেহেতু পাহাড়ি লোকদের সবাই ওকে ভালো জানে, সেহেতু সেই বারবার বুঝিয়ে শুনিয়ে কাজ করিয়ে নিয়েছে লোকগুলোকে দিয়ে। তা না হলে অনেক আগেই এই হতচ্ছাড়া কাজ ফেলে পালাতো আমাদের শ্রমিকরা। লণ্ঠনের আলোয় দেখি খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে জেফেটকে। কি ব্যাপার জিজ্ঞেস করলাম। ক্যাপ্টেন অলিভারকে কয়েকটা কথা বলতে চাই আমি, খুবই জরুরি কথা। কিন্তু সে তো ঘুমিয়ে আছে, এখন জাগানো যাবে না ওকে। শুনে আরো মনমরা হয়ে গেল জেফেট। কিছুক্ষণ কি যেন ভাবল সে, তারপর বলল, কথাগুলো খুবই জরুরি, আপনারাও না হয় চলুন আমার সঙ্গে, আপনাদেরও শোনা দরকার। বুঝলাম ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ, তা না হলে এত চাপাচাপি করতো না জেফেট। 4 জন গিয়ে ঢুকলাম অলিভারের ঘরে। ঘুম থেকে জাগালাম ওকে। লাফ দিয়ে উঠে বসল সে। ভীষণ ঘাবড়ে গেছে, বোধহয় ভেবেছে খারাপ কিছু ঘটে গেছে সুড়ঙ্গের ভেতরে। কি হয়েছে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল সে জেফেটকে। ফাংরা কি তার কেটে দিয়েছে? না, জবাব দিল জেফেট। তার চেয়েও খারাপ, শুনেছি সেনাপতি জোশুয়া নাকি ষড়যন্ত্র করেছে আমাদের রানীর বিরুদ্ধে। শয়তানটা নাকি তাকে অপহরণ করে নিয়ে যাবে। কি? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমরা। খুব ভালো। ঘুম চলে গেছে অলিভারের চোখ থেকে। বলার মতো তেমন কিছু নেই আসলে। কয়েকজন বন্ধু আছে আমার, তাদের মধ্যে একজন আমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে যার। দয়া করে ওর নাম জিজ্ঞেস করবেন না। সেনাপতি জোশুয়ার অধীনে চাকরি করে। আজ দুপুরে একসঙ্গে বসে মদ খাচ্ছিলাম আমরা, একটু বেশি গিলে ফেলল সে। তখন আলগা হয়ে যায় ওর মুখ। যা বলা উচিত না তাই বলে ফেলল। ওর কথা বিশ্বাস করেছি আমি, কারণ বাজে কথা বলার মতো লোক না সে। আমাকে বলল সে মোরের জনগণ আর নিজের স্বার্থে নাকি এতদিন আপনাদের কিছুই বলেনি জোশুয়া, নইলেও অনেক আগে খুন হয়ে যেতেন আপনারা 4 জনেই। কিন্তু আপনাদের কাজ প্রায় শেষ, হয়তো আজই ধ্বংস হয়ে যাবে ফাংদের সেই সিংহমাতার দেবতার মূর্তিটা। আপনাদের প্রয়োজনেও ফুরিয়ে যাবে তখন। তারপর কি হবে আপনাদের জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কিন্তু বলতে পারল না সে। কি আর হবে আমাদের? কুইকের কণ্ঠ বরাবরের মতো ব্যঙ্গাত্মক। কৃতজ্ঞতা প্রকাশিত পৃথিবীতে আবাটিদের কোনো তুলনা নেই। আমাদের গলায় ফুলের মালা পরিয়ে আমাদেরকে কাঁধে নিয়ে নাচবে ওরা। জোশুয়ার সবচেয়ে বড় ভয়, আজ যদি সফল হন আপনারা, তাহলে আমাদের রানীকে কোনোদিনও পাবে না সে। কোনোদিনও পাবে না মানে? দেখুন, আগেই বলেছি, নিজের স্বার্থের জন্যই জোশুয়া চায় মূর্তিটা ধ্বংস হয়ে যাক। তাহলে ফাংরা মুড়ে হামলা করুক বা না করুক, ওদের অহংকার যে অনেক কমে যাবে তাতে কোনো সন্দেহ নেই।
রাজা বারুংয়ের উপর থেকে আস্তে উঠে যাবে সাধারণ ফাংদের সেনাবাহিনী নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু হারমেকের আর পুরো বাসিন্দারা তখন তাকে সঙ্গ দেবে বলে মনে হয় না। তার মানে এক অর্থে জিতে যাবে আবাটিরা, এবং আবাটিদের বিজয় মানে সেনাপতি জোশুয়ার বিজয়। কিন্তু এই বিজয়ের বেশি খুশি হয়ে হয়তো আপনাদের মধ্যে কোনো একজনকে বলতে বলতে অলিভারের দিকে তাকালো জ্যাফেট। যা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি কিছু দিয়ে ফেলতে পারেন আমাদের রানী। যেহেতু জোশুয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে রানীর, তাই সে চায় না। আর কিছু না বলে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল সে। এতদিন আমাদের প্রতি জোশুয়ার এত নরম আচরণের রহস্যটা আজ পরিষ্কার হল। আরও একটা ব্যাপার বলে চলল জ্যাফেট, পুরস্কার হিসাবে আপনাদের বিপুল পরিমাণ সোনা দেওয়ার কথা দিয়েছেন রানী, কিন্তু নিজের দেশ থেকে এই পরিমাণ সোনা কিছুতেই বাইরে যেতে দেবে না জোশুয়া। যেভাবেই হোক সবকিছু নিজের কাছে রেখে দেবে সে। এই কারণেও আপনাদের ঠেকানো দরকার ওর। কিছুই বললাম না আমরা কেউ। এতদিন পর এত বড় একটা ষড়যন্ত্রের কথা শুনে যেন বোবা হয়ে গেছে সবাই। রানীকে বিয়ে করতে পারলে মোরের অঘোষিত রাজা, সোজা কথায় বললে কর্ত ব্যক্তিত্ব হতে পারত জোশুয়া। আমরা নির্বাক দেখে বলল জ্যাফেট, অন্য কারো সঙ্গে আমাদের রানীর বিয়ে হয়ে গেলে তা আর হতে পারবে না। আবার ওকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করেন আমাদের রানী, তাহলে মুরের জনগণ আর রাজকীয় ব্যক্তিদের কাছে ভীষণ অপমানিত হবে সে। কারণ এতদিন নিজের ঢোল নিজেই পিটিয়েছে। ওকে নাকি খুব ভালোবাসেন আমাদের রানী, আজ বাদে কাল দুজনের বিয়ে ইত্যাদি ইত্যাদি। কাজে আমার বন্ধু বলল নিশ্ছিদ্র এক ফাঁদ পেতে বসেছে সে। কিসের ফাঁদ জানি না, আমার বন্ধুও জানে বলে মনে হলো না, আর জানলেও আমাকে বলেনি। কিন্তু যতদূর বুঝতে পারছি আমাদের রানীকে তুলে নিয়ে যাবে জোশুয়া অথবা ওর অনুগত সেনারা। তুলে নিয়ে কোথায় যাবে? হ্রদের আরেক প্রান্তে জোশুয়ার নিজের একটা দুর্গ আছে, সেখানে। প্রাসাদ থেকে ঘোড়ায় চলে যেতে 6 ঘন্টা সময় লাগে। ওখানে নিয়ে যেতে পারলে ওকে বিয়ে করতে বাধ্য করবে। রানীকে তুলে নিতে কখন আসছে সে? জিজ্ঞেস করল অলিভার। জানি না, আমার বন্ধু আমাকে যা বলেছে তাছাড়া আসলে আর কিছুই জানা নেই আমার। শুনে আমি ভাবলাম দেরি না করে সব জানানো উচিত আপনাদেরকে। কবে কখন ঘটনা ঘটবে জিজ্ঞেস করনি তোমার বন্ধুকে? করেছিলাম, সে বলল সামনের শনিবারের পরের কোনো এক রাতে। তাহলে মিলল কি করে? আজ রাতে উড়ে যাচ্ছে ফাংদের সিংহদেবতার মূর্তিটা, আর সামনের শনিবার আসতে আরও 5-6 দিন বাকি। মাতাল অবস্থায় তোমার বন্ধুর হিসেবে ঠিক ছিল না? হতে পারে, ঘটনা আজকেও ঘটতে পারে, আর 5 দিন পরও ঘটতে পারে, এমনকি নাও ঘটতে পারে। আরও একটা কথা, আমার বন্ধু সদা সত্য কথা বলিব ধরনের লোক না। তার উপর ছিল মাতাল অবস্থায়, কাজেই ওর কথা পুরোপুরি বিশ্বাসও করা যায় না। যা শুনেছি আপনাদেরকে জানানোটা কর্তব্য ছিল আমার, তাই সময় নষ্ট না করে চলে এসেছে এখানে। খুব ভালো করেছ, তুমি আসলে খুব কাজের। এখন একটা কাজ করো, নিচে গিয়ে শেষবারের মতো দেখে এসো আর জানাও তারগুলো ঠিক আছে কিনা। স্থানীয় কায়দায় অলিভারকে সেলুট করে বিদায় নিল জ্যাফেট। একটা লণ্ঠন হাতে নিয়ে চলে গেল নিচে। আমাদের দিকে তাকালো অলিভার। সবই তো শুনলেন আপনারা, এবার বলুন কি মনে হয় আপনাদের? গাঁজাখুরি, এক কথায় রায় দিয়ে দিল হিক্স। মোরে এখন আমাদের নিয়ে গুজবের অভাব নেই। যার মুখে যা আসছে তাই বলে বেড়াচ্ছে এখানে সেখানে, বিশেষ করে মদের আড্ডায়। স্বীকার করে আমাদেরকে মেরে ফেলার সক্ষমতা রাখে জোশুয়া, এমনকি অলিভারকে খুন করানোর জন্য সেই হয়তো পাঠিয়েছিল শেড্রেককে, কিন্তু রানীকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো সাহস ওর হবে বলে মনে হয় না। আরেকটা কথা বললাম আমি, জ্যাফেটের বন্ধু যদি সত্যি কিছু জানতো তাহলে আরও খুলে বলতো। জোশুয়ার জায়গায় আমি থাকলে যা যা করতে চাইছে সে আমাদের বিরুদ্ধে, বলা ভালো করতে চাইছে বলে শুনেছি আমরা, আমি সেগুলো করতাম। কিন্তু এখন পরিস্থিতি এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, ইচ্ছা বা সামর্থ্য থাকার পরও হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই ওর। আমার কথা যদি শোনো অলিভার, এ ব্যাপারে কিছুই বলো না আর রানী মাকে ডাকে, অন্তত হাতে প্রমাণ না আসা পর্যন্ত। তুমি কি বলো সার্জেন্ট কুইক?
ছোট্ট ঘরটার এক কোনায় দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে এক মনে কি যেন ভাবছিল কুইক। ওকে জিজ্ঞেস করলো অলিভার। ডাক শুনে বাস্তবে ফিরল কুইক। বলল, ক্ষমা করবেন, আমার মনে হয় না ডাক্তার অ্যাডামস বা মিস্টার হিক্স যা বলেছেন তা ঠিক। তবে একটা ব্যাপারে তাদের সঙ্গে আমি একমত, হাতে প্রমাণ না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না রানী মাকে ডাকে। তার কাছে মাথা ঘামানোর মতো হাজারটা সমস্যা আছে ইতিমধ্যেই। আপাত দৃষ্টিতে একটা উড়ো কথা শুনিয়ে তার প্যারেশানি আরও বাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু কথাটা উড়ো কথা ভেবে উড়িয়ে দেওয়াটাও ঠিক না আমাদের। যদি বলি নেশার ঘোরে দিন তারিখ সময় ঠিকমতো বলতে পারেনি জ্যাফেটের বন্ধু, কিন্তু আসল ঘটনা ঠিকই জানিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে কি ভুল বলা হবে? সহজ সরল হলেও জ্যাফেট সৎ, আর লোকে যখন সৎ লোকদের কিছু বলে গালগপ্পা বাদ দিয়ে সত্য কথাটাই বলে সাধারণত। এ ব্যাপারটা নিয়ে চিন্তা করেছিলাম আমি। এই যদি তোমার মত হয় তাহলে কি করা যায় বলো তো সার্জেন্ট। মানলাম রানীকে কিছুই বলা যাবে না এই ব্যাপারে। এদিকে আমার হিসেব অনুযায়ী আজ রাত 10টার আগে আমিও তো বের হতে পারছি না এই জায়গা ছেড়ে। কেন তা বুঝতেই পারছ। কি করছো তুমি? কি আঁকছো মেঝেতে? ধুলোয় মাখামাখি হয়ে আছে মেঝে। হাঁটু গেড়ে বসে আঙ্গুল দিয়ে সেখানে কি যেন আঁকছে কুইক। কাজ করতে করতেই মুখ না তুলে বলল সে, রানীর ব্যক্তিগত কামরার একটা নকশা আঁকছি ক্যাপ্টেন। আগে দেখিনি কখনো, তাই বাইরে থেকে যতটুকু দেখেছি তার উপর ভরসা করে অনুমানিক সারছি কাজটা। আপনাকে কি যেন বলছিলেন তিনি? আজ আর বেশি দেরি করবেন না, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবেন। আগামীকাল খুব ভোরে উঠবেন তিনি। যাই হোক, এই যে মেঝেতে আঁকা নকশার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করল সে। এটা হলো রানীর খাস কামরা, আর সামনের এই কামরাটা হলো তার সহচরীদের। রানীর কামরার পিছনে উঁচু দেয়াল, নিচে পরিখা, যা কোনোভাবে টপকানো সম্ভব না। ভুল অনুমান করোনি তুমি কুইক, বলল হিক্স। প্রাচীন রাজাদের কবরস্থানের কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম একদিন, তাই কাজ ফেলে বাহির হই মুড়ে রানীর প্রাসাদের কাছে। প্রাসাদটা আমার মনোযোগ কেড়ে নেয়, তাই রানীর অনুমতি নিয়ে ঢুকে পড়ি ভেতরে। তোমাদেরকে আগে বলিনি বোধ হয়, তখন আমিও মোটামুটি একটা নকশা তৈরি করিনি। রানীর সহচরীদের কামরার আগে 20 ফুট লম্বা আর 6 ফুট চওড়া একটা প্যাসেজ আছে। সেটার এই মাথায় প্রহরীদের চেম্বার। এই চেম্বার পার হয়ে পা রাখতে হবে প্যাসেজে। আর যতদূর জানি এই প্যাসেজ ছাড়া রানীর কামরায় যাওয়ার অন্য কোনো পথ নেই। কাজেই প্যাসেজের ভেতরে যদি ঠিকমতো পজিশন নেওয়া যায় আর সঙ্গে যদি পিস্তল রাইফেল থাকে, তাহলে মাত্র দুজনই আটকে দিতে পারবে 50-60 জন লোককে। এখন একটা কাজ করতে পারি আমরা, দুটো দলে ভাগ হয়ে যেতে পারি। দুজন থাকবে এখানে, ডিনামাইট ফাটাবে, আর দুজন যাবে রানীর প্রাসাদে, পাহারা দেবে রানীকে। ডাক্তার অ্যাডামস না হয় থাকো অলিভারের সঙ্গে। কুইক, তুমি চলো আমার সঙ্গে, গিয়ে আগে ছোট্ট একটা ঘুম দেব দুজন প্রহরীদের চেম্বারে। আমার মনে হয় আজ রাতেই ফাঁকাই থাকবে চেম্বারটা, কারণ শুনেছি সব প্রহরীকে নাকি নিযুক্ত করা হবে প্রাসাদের সদর দরজায়। কি বলো অলিভার? কিন্তু রানী কি রাজি হবেন আপনাদেরকে ভেতরে ঢুকতে দিতে? কিছু না কিছু তো অবশ্যই জিজ্ঞেস করবেন তিনি। আমরা ভেতরে যেতে চাই শুনলে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না তিনি। আর যেই প্রশ্ন করুক না কেন তিনি ঘুরিয়ে পেঁচে একটা কিছু বলে দিলেই তো হলো, তাই না? আমরা তো আর সত্য কথাটা বলবো না তাকে। আপনারা দুজন সেখানে থাকলে আসলে অনেক বড় একটা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবো আমি। মনোযোগ দিয়ে কাজ করতে পারবো এখানে। একটা কাজ করলেই তো পারি আমরা, তাই না? বুদ্ধি দিল হিক্স। পোর্টেবল টেলিফোনটা তো আর এখন কাজেই লাগছে না, ওটা সঙ্গে নিয়ে যাই আমরা। অনেক লম্বা তার আছে, প্রাসাদ পর্যন্ত চলে যাবে অনায়াসে। যন্ত্রটা ঠিকমতো কাজ করলে তোমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হবে আমাদের পক্ষে। আর এখানে কোনো অসুবিধা হলো কি না তাও জানাতে পারবে আমাদেরকে। 10 মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে গেল হিক্স আর কুইক। বরাবরের মতোই সামরিক কায়দায় অলিভারের দিকে এগিয়ে গেল কুইক। বুক চিতিয়ে দাঁড়ালো সাবধান হওয়ার ভঙ্গিতে। বলল, এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত স্যার। আর কোনো আদেশ? মেঝের ব্যাটারি দুটোর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল অলিভার। চোখ সরিয়ে নিয়ে বলল, আপাতত না সার্জেন্ট। কি করতে হবে জানা আছে তোমার? রাত 10টায়, মানে আরও প্রায় 2 ঘন্টা পর ব্যাটারির সুইচে চাপ দেব আমি। আরও আগেই করা যেতে পারত কাজটা, কিন্তু ডাক্তার অ্যাডামসের ছেলের কথা ভেবে ওই সময়টা বেছে নিয়েছি আমি। আশা করা যায় ওই সময় নাগাদ ওকে মূর্তির ভেতর থেকে বের করে মূল অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে।
রাত 10টায় মূর্তির ভেতরে বা তার কাছাকাছি যে বা যারা থাকবে তাদের ব্যাপারে কিছু বলার নেই আমার। কিছু কিছু ঘটনা আছে যেগুলো ভাগ্য বলে মেনে নিতে হয়। যাই হোক, আমাদের গুপ্তচররা খবর দিয়েছে চাঁদ উঠবার কমপক্ষে 3 ঘন্টা পর নাকি শুরু হয় বিয়ের অনুষ্ঠান। ফাংদের হাতে যখন বন্দী ছিলাম তখন আমিও শুনেছিলাম কথাটা, বলল হিক্স। তারপরও হাতে খানিকটা সময় রেখে দিয়েছি আমি, কারণ একটাই, ডাক্তার অ্যাডামসের ছেলের যাতে কোনো ক্ষতি না হয়। কাজে রাত 10টায় না বাজা পর্যন্ত অর্থর্বের মতো বসে থাকতে হবে আমাদেরকে এখানে। মন চাইলেও ছুটে যেতে পারবো না প্রাসাদে। উত্তেজনা সহ্য করতে না পেরে যদি হাত দিয়ে বসি ব্যাটারির সুইচে, তাহলে ডাক্তার অ্যাডামস আপনার উপর দায়িত্বে থাকলো, আমাকে নিবৃত্ত করবেন আপনি। আর বিস্ফোরণের ধাক্কায় এই জায়গার অবস্থা কী হবে জানি না। যদি খারাপ কিছু লেখা থাকে আমাদের কপালে, তাহলে প্রফেসর হিক্স আর সার্জেন্ট কুইকের উপর দায়িত্ব থাকলো আমাদের মরদেহ উদ্ধার করার। আর সবসময় আমাদের আদেশের অপেক্ষায় থাকবেন না। যদি কখনো এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হন যে আমার সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে আপনাদের বিবেচনায় যা ভালো মনে হবে তাই করবেন। আমার মনে হয় প্রাসাদ পর্যন্ত যাবে না টেলিফোনের তার। যদি যায় এবং যদি ঠিকমতো কাজ করে, তাহলে সব কিছু আগে যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর এখানে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে আশা করা যায় 10:30টার দিকে আপনাদের সঙ্গে দেখা হবে আমার প্রাসাদে। আপাতত বিদায়। বিদায় ক্যাপ্টেন। জানি না কেন বলতে গিয়ে কেঁপে গেল কুইকের কণ্ঠ। চোখ ছলছল করতে লাগলো ওর। হাত মেলালো সে অলিভারের সঙ্গে। তারপর আর একটা কথাও না বলে তুলে নিল নিজের লণ্ঠন, বাইরে চলে গেল। হঠাৎ করেই ভাবাবেগ আক্রান্ত হলাম আমি। কুইক বেরিয়ে যাওয়া মাত্র পিছু নিলাম ওর। ঘরে রয়ে গেল অলিভার আর হিক্স। কি নিয়ে যেন কথা বলতে লাগলো ওরা। পাশাপাশি হাঁটছি, কিন্তু কিছুই বলতে পারছি না কুইককে। সেও নিশ্চুপ। অটুট নিস্তব্ধতায় ভূগর্ভস্থ ওই শহরে ধ্বংসপ্রাপ্ত রাস্তা দিয়ে 50 গজের মতো এগোলাম দুজনে। দুপাশে ধর্ষে পড়া বাড়িগুলো যেন দাঁত বের করে ভেঙচি কাটছে আমাদেরকে। হঠাৎ থেমে দাঁড়িয়ে কুইক বলল, পূর্বানুভূতিতে বিশ্বাস করেন আপনি? থেমে দাঁড়ালাম আমিও। পূর্বানুভূতি মানে? মানে আপনার কি মনে হচ্ছে না খারাপ কিছু ঘটবে? এটা ঠিক যে বুকের ভেতরে কেমন কেমন যেন করছে, কিন্তু তার সঙ্গে খারাপ কিছু ঘটার সম্পর্ক কি? তোমার পূর্বানুভূতি মানে যদি হয় খারাপ কিছু ঘটা, তাহলে জোর দিয়ে বলছি ওরকম কিছুতে বিশ্বাস নেই আমার। শুনে ভালো লাগলো। আমি কিন্তু আবার ওইসব বিশ্বাসও করি। তা কি মনে হচ্ছে তোমার এখন? মনে হচ্ছে আর কোনোদিন দেখতে পাবো না আপনাকে বা ক্যাপ্টেন অলিভারকে। তাহলে তো খুবই খারাপ কথা। ঠাট্টা করার চেষ্টা করলাম। অন্তত আমার জন্য তো অবশ্যই। বুঝিয়ে বলতে পারবো না, কেন যেন মনে হচ্ছে সময় হয়ে গেছে আমার। কারা যেন নাম ধরে ডাকছে আমাকে। আপনারা ঠিকই থাকবেন, আপনি, প্রফেসর হিক্স, ক্যাপ্টেন অলিভার, ওর্ম। শুধু আমাকেই চলে যেতে হবে। তবে যাই হোক, আমার কাজ আমি করে গেছি, কর্তব্য অপূর্ণ রাখিনি। কাজ শুরু করার অনেক আগে এই সব কিছু লেখা থাকে আমার ভাগ্যে, অন্তত সেরকম ভেবেছি আমি সব সময়। তারপরও ক্যাপ্টেনের কাছ থেকে আলাদা হয়ে গেলে খুব কষ্ট পাব, কারণ ছোটবেলায় তাকে দেখাশোনা করেছি আমি। যদি জেনে যেতে পারি এই গর্ত থেকে নিরাপদে বের হতে পেরেছেন তিনি, যদি দেখে যেতে পারি মিষ্টি ওই মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে তার, তাহলে মরেও সুখ হবে আমার। অবশ্য অবস্থা যা দেখছি তাতে রানীর সঙ্গে তার বিয়ে হবে বলে মনে হয় না। বাজে কথা বাদ দাও তো কুইক। কাজ করতে করতে আর উদ্বেগ উৎকণ্ঠা সইতে সইতে তোমার স্নায়ুগুলো সব উবে গেছে, তাই মাথা কাজ করছে না ঠিক মতো। হতে পারে, তারপরও আমার কথা যদি ঠিক হয় আর আপনারা যদি পুরস্কার নিয়ে ফিরে যেতে পারেন ইংল্যান্ডে। বলতে বলতে আমার হাত ধরল কুইক। দয়া করে মনে রাখবেন, 3টা এতিম ভাগ্নি আছে আমার ঘরে। আমি যা বললাম আজকের রাত শেষ না হওয়া পর্যন্ত তার কিছুটা দয়া করে বলবেন না ক্যাপ্টেন অলিভারকে, কারণ কথাগুলো শুনলে আরও ভেঙে পড়বেন তিনি। অথচ যে কোনো উপায়ে রাত 10টা পর্যন্ত শান্ত রাখতে হবে তাকে। আর যদি কখনো দেখা না হয়, তাকে বলবেন কর্তব্যে কখনো অবহেলা করেননি স্যামুয়েল কুইক। ঈশ্বর তার মঙ্গল করুক, আপনারও এবং আপনার ছেলেরও।
পিছন ফিরে কি যেন দেখল সে। ওই যে প্রফেসর হিগস আসছেন, এবার যেতে হবে আমাকে, বিদায়। মিনিট খানেক পর আমাকে পাশ কাটিয়ে চলে গেল হিগস। তারপর কুইকের পাশাপাশি হাঁটতে লাগলো। ঠায় দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম ওর দিকে, যতক্ষণ না ওদের লণ্ঠনের আলো কমতে কমতে অনুজ্জ্বল দুটো তারায় পরিণত হলো। একসময় গাঢ় অন্ধকারে হারিয়ে গেল ওরা দুজন। মন ভেঙে গেছে, হাঁটার মতো শক্তিটুকু যেন আর বাকি নেই শরীরে। পুরনো সেই মন্দিরে ফিরে যেতে অনেক বেশি সময় লাগলো আমার। অলিভারের ঘর থেকে বেরিয়ে গেছে টেলিফোনের তার, কুণ্ডলি পাকিয়ে রেখে দিয়েছিলাম, যাওয়ার সময় খুলে নিয়ে গেছে হিগস। একটা প্রান্ত রয়ে গেছে এখানে। কুইকের কথাগুলো ঘুরপাক খাচ্ছে মনের ভেতরে। কেন বলল সে খারাপ কিছু ঘটতে পারে? সেরকম কিছু ঘটার কোনো সম্ভাবনা কি আছে আদৌ? নাকি ধরে নিয়েছে মানসিক অবস্থায় ভুগতে ভুগতে বিশ্বাসপ্রবণ লোকটা আর সংযত রাখতে পারেনি নিজেকে, ভিত্তিহীন একটা ধারণার কথা বলে ফেলেছে আমাকে? পূর্বানুভূতিতে কোনো কিছুতেই বিশ্বাস নেই আমার। যতদূর মনে হয় পরিবেশ পরিস্থিতি মানুষকে বাধ্য করে এসব সিদ্ধান্ত নিতে। হাসি খুশি মানুষও মনমরা হয়ে যায় তখন। চোখের সামনেই তো দেখতে পাচ্ছি হিগসকে, ফাংদের হাতে ধরা পড়ার আগে কি ছিল সে, আর এখন কেমন চুপসে গেছে ফাটা বেলুনের মতো। তবে ওর স্বীকার করব না, আমি নিজেও অস্বস্তিতে ভুগছি। আমার ছেলে রড্রিককে বাঁচাতে এসেছি দুর্দশা ফাংদের কবল থেকে। ওদের সিংহমাতার দেবতার মূর্তিটা গুড়িয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই ছেলেকে পাওয়ার। কিন্তু এটাও জানি যে ডিনামাইট দিয়ে মূর্তিটা উড়িয়ে দিলে মারা যেতে পারে রড্রিকো। আজ রাতে ওর বিয়ে, আর অনুষ্ঠান হবে মূর্তিটা থেকে কয়েক মাইল দূরে, হারমেক শহরে। সুতরাং এক অর্থে ক্ষতির সম্ভাবনা নেই রড্রিকের। কিন্তু তারপরও মন মানতে চায় না। এমনও তো হতে পারে শেষ মুহূর্তে পিছিয়ে গেল বিয়ের দিন, সময়, তারিখ। কিংবা যেহেতু রড্রিক একজন বন্দী, সেহেতু বন্দিশালায় মানে মূর্তির ভেতরে আয়োজন করা হলো বিয়ের অনুষ্ঠানটার। রানীর গুপ্তচররা খবর দিয়েছে আজ রাতে শহরেই নাকি হবে অনুষ্ঠানটা। কিন্তু ওদের এই তথ্য যদি নির্ভুল না হয়, অলিভারের হিসেব যদি ভুল না হয়, আগেও বলেছি হিসেবের ভুল হয়েছিল অলিভারের, তাহলে বিস্ফোরণের পর স্রেফ উড়ে যাবে মূর্তিটা। তখন সেটার আশেপাশে বা ভিতরে যে বা যারা থাকবে তাদের কি হবে? এসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে গেল আমার। কেমন শীত শীত একটা অনুভূতি পেয়ে বসলো আমাকে। কিন্তু করার কিছু নেই, সুযোগ নিতেই হবে। রড্রিকের কপালে যা লেখা আছে তাই হবে। আরও একটা কথা, রাজা বারুং এর মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়ে যায় আমার ছেলের, তাহলে সেটা বা কেমন হয়? একজন খ্রিস্টান লোক বিয়ে করেছে একটা মূর্তি পূজারণী বর্বর মেয়েকে, যে কিনা নিজের গোত্রের আচার সংস্কৃতির বাইরে আসতে পারবে না কোনোদিনও। তখন কি অবস্থা হবে আমার ছেলের? রাষ্ট্রীয় কয়েদিতে পরিণত হবে সে। 24 ঘন্টা করা পাহারার মধ্যে রাখা হবে ওকে। এখন যতটুকু স্বাধীনতা আছে ওর তখন ততটুকু থাকবে না, এবং ওকে উদ্ধার করার সব আশা তখন তিরোহিত হবে। আরও জটিলতা আছে। আমাদের পরিকল্পনা যদি সফলও হয়, মানে মূর্তিটা যদি ধ্বংস হয়ে যায়, আমার বিশ্বাস তাতে ফাংরা সাময়িকভাবে ভয় পেয়ে যেতে পারে, কিন্তু ওদের জিজ্ঞাসা যাবে না। মুরে হাজির হওয়ার কোনো না কোনো গোপন রাস্তা জানা আছে ওদের। মাত্র কয়েকদিন আগে ব্যাপারটা টের পেয়েছি আমরা। ওই রাস্তা কাজে লাগাবে তখন ওরা। রাতের আধারে হামলা করবে ওরা। হাজার হাজার সৈন্য হাজির হয়ে যাবে ভোর হওয়ার আগেই। তারপর শুরু হবে গণহত্যা। আর রাজা বারং যদিও নির্ভয় দিয়েছেন, কিন্তু আমার মন বলছে আমরা 4 ইংরেজ হব ফাংদের রোশানলের প্রথম শিকার। ঘরে ঢুকে দেখি একা বসে একমনে কি যেন ভাবছে অলিভার। জ্যাফেট ফেরেনি এখনো, তার মানে তার পর্যবেক্ষণের কাজ শেষ হয়নি এখনো। আমার আওয়াজ পেয়ে মুখ তুলে তাকিয়ে বলল অলিভার, মাকে ডাকে অপহরণ করা হবে শোনার পর থেকে আর কিছু ভালো লাগছে না আমার। এই প্রথম মুরের রানীকে নাম ধরে ডাকল সে। নাও তো ঘটতে পারে ঘটনাটা। কিন্তু যদি ঘটে, যদি জ্যাফেটের গল্পটার মধ্যে সত্যতা থাকে, তাহলে কি হবে? এখানে আসতে চেয়েছিল মাকে ডাক, যেন আমাকে নয়। নিজে কি বলছে অলিভার?
আমাদের সঙ্গে থাকার জন্য বলতে গেলে কেঁদেই ফেলেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। আমি জানি বিস্ফোরণের ধাক্কা এসে লাগবে এখানেও, টনটন পাথর আর মাটি খসে পড়তে পারে আমাদের মাথার উপর, জ্যান্ত কবর হয়ে যাব তখন আমরা। আপনি বা এখানে কি করছেন? চলে যাচ্ছেন না কেন? বাকি কাজটুকু আমি একাই করতে পারবো। না, এ অবস্থায় তোমাকে একা ফেলে কোথাও যাব না আমি। এরকম কাজের দায়িত্ব কারো একার উপর দিয়ে সবাই চলে যাওয়াটা উচিত না। কিছুক্ষণ কি যেন ভাবল অলিভার, তারপর দেখি মাথায় ধাকাচ্ছে আমার কথায় সম্মত হয়ে। হ্যাঁ, ঠিকই বলেছেন, জ্ঞান হারাতে পারি আমি, উত্তেজনায় মাথা খারাপ হয়ে যেতে পারে আমার, অথবা যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইস, খুব বড় একটা ভুল হয়ে গেছে। যদি টেলিফোনের তার কাজে লাগিয়ে এই ব্যাটারিগুলো নিয়ে যেতাম মাকেটার প্রাসাদ পর্যন্ত, কত ভালোই না হতো। কিন্তু এই হতচ্ছাড়া ব্যাটারিগুলোর চিন্তায় ফেলে দিয়েছে আমাকে। সেগুলো নতুনই আছে, কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। ভেবে দেখুন, কত আগে এগুলো নিয়ে রওনা হয়েছিলাম আমরা লন্ডন থেকে। মরুঝড়, টানা বৃষ্টি, তারপর সবশেষে মাটির নিচের ওই গুমট আবহাওয়া। আজ রাতে যদি ঠিকমতো কাজ করে ওগুলো। কথা শেষ করতে পারল না সে, তার আগে বেজে উঠল টেলিফোন। ছু মেরে রিসিভার তুলে নিলাম আমি। এই যে ডাক্তার সাহেব। আমার কণ্ঠ শুনে চেয়ে চেয়ে উঠল উৎফুল্ল হিক্স। নিরাপদেই পৌঁছে গেছি আমরা রানীর প্রাসাদে। তার খাস খামরার সামনে ছোট্ট এই প্যাসেজটা দখল করে আছি আমি এখন। আর কি অবস্থা জানতে চাইলাম আমি। প্রাসাদটা তো দেখে শ্মশান বলে মনে হচ্ছে আমার। বিশ্বাস করো বা না করো, মাত্র একজন প্রহরী ছিল সদর দরজায়। রানী এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহচরী ছাড়া আর কেউ বোধহয় নেই এখানে। বাকিদের সরিয়ে নেওয়া হয়েছে। কেন? ভয়ে? ভয়ে? কিসের ভয়? সবাই জানে যে আজ রাতে মহাবিস্ফোরণ ঘটবে, উড়ে যাবে ফাংদের ওই মূর্তিটা, একই সঙ্গে নাকি খসে পড়বে পাহাড় পর্বত। তিলকে তাল বানানো হয়েছে আসলে, এমনভাবে গুজব রটানো হয়েছে যে সবাই ভাবছে কিয়ামত বা ওই জাতীয় কিছু একটা ঘটবে আজ রাতে। তাই যে যেখানে পেরেছে পালিয়েছে। প্রাসাদ পাহারা দেওয়ার কাজে নিযুক্ত প্রহরীদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে, কারণ কাছের পাহাড় থেকে বিস্ফোরণের ধাক্কায় নাকি উড়ে এসে পড়তে পারে কত বড় বড় পাথর। এসব কথা কে বলল তোমাকে? কেন, প্রহরীটা। আমরা ভিতরে ঢোকা মাত্র পালিয়েছে বেটা। পালিয়েছে কোথায়? জানি না, তবে যাওয়ার আগে বলে গেছে কোথায় নাকি রিপোর্ট করতে হবে ওকে। কুইক কেমন আছে? যেরকম থাকে সব সময়, এখানে এসেই সরে গেছে কোনো এক কোনায়। সেই যে প্রার্থনা শুরু করেছে, এখন থামছে না। ওকে যদি একবার দেখতে, ভিমরি খাওয়ার মতো অবস্থা হয়েছে তোমার। শরীরের জায়গায় জায়গায় রিভলভার, ছুরি আর রাইফেল। চেহারার মাত্রা অতিরিক্ত গম্ভীর, সব মিলিয়ে ডাকাতের মতো লাগছে বেচারাকে। 1 মিনিট, একটু লাইনে থাকে তো। দীর্ঘক্ষণ বিরতি, তারপর আবার শুনতে পেলাম হিক্সের কণ্ঠ। না না, সবই ঠিক আছে। রানী মাকেরার একজন সহচরী বেরিয়ে এসেছিল ঘর থেকে। আমাদের কণ্ঠ শুনে দেখতে এসেছিল আমরা কারা। বলল রানী নাকি সন্ত্রস্ত হয়ে আছেন, ঘুমোতে পারছেন না। ভেতরে গেছে মেয়েটা, বোধহয় রানীকে জানাবে সব। আমরা এসেছি শুনলে বাইরে এসে আমাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন তিনি। ঠিকই বলেছে হিক্স। 10 মিনিট পর আবার বেজে উঠল ফোন। এবার রানী মাকেডা। রিসিভারটা অলিভারের হাতে দিয়ে দিলাম। লাজুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রিসিভারটা নিয়ে ঘরের এক প্রান্তে সরে গেল সে। ভালোই হলো, ভাবলাম এবার আর সময় কাটাতে সমস্যা হবে না অলিভারের। ঘণ্টাখানিক পর হাজির হলো জ্যাফেট। ভীষণ ঘাবড়ে গেছে যে কোনো কারণে। কি হয়েছে? বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলাম আমি। তার কোনো সমস্যা? না। অস্পষ্ট একটা গঙ্গানি বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। একটা ভূত দেখেছি আমি। গাধা। বিরক্তিতে নাকমুখ কোঁচকালাম। কিসের ভূত? একজন মরা রাজার। হাসবেন না দয়া করে। প্রাচীন রাজাদের কবরস্থানে নিজের চোখে দেখেছি আমি। চেয়ারে বসে আছেন তিনি, হাড়গোড় সব বেঁকে গেছে। কিভাবে যেন কিছু মাংস এসে লেগে গেছে তার শরীরে, অথবা তিনিই হয়তো লাগিয়ে নিয়েছেন। দেখতে কি ভয়ঙ্করই না লাগছে? বিভৎস একটা মানুষ, মানে ভূত। তা ভূতটা কিছু বলেছে তোমাকে? অনেক অনেক কথা বলেছে। সেসব শুনতে গিয়েই তো এত দেরি হলো আমার। তবে বেশিরভাগ কথাই বুঝতে পারিনি আমি।
কারণ তার ভাষা আর আমার ভাষার চেয়ে কিছুটা আলাদা। আগুনে গাছের গুঁড়ি ফেললে যেরকম স্ফুলিঙ্গ বের হয়, ভূতটা যখন আমার সঙ্গে কথা বলছিল আমার মনে হচ্ছিল সেরকম স্ফুলিঙ্গ বের হচ্ছিল তার মুখ থেকে। আমার মনে হয় আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন তিনি। কি প্রশ্ন? আমার দেশের জনগণ তাঁর দেবতা হারমেকের মূর্তি ধ্বংস করার সাহস পেল কোত্থেকে? হাসি চেপে রেখে জিজ্ঞেস করলাম, তা তুমি কি জবাব দিলে? বললাম, আমি একজন চাকর মাত্র, আসলে কি হচ্ছে না হচ্ছে তা জানা নেই আমার। আরও বললাম, আমাকে জিজ্ঞেস না করে প্রশ্নটা আপনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। কবে জিজ্ঞেস করবেন তিনি আমাদেরকে প্রশ্নটা? অলিভারের কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। আমার মনে হয় তিনি বলেছেন তিনি নিজে আসবেন মুরে, আবার এদের সঙ্গে বোঝাপড়া করবেন। আরও বলেছেন বিদেশি লোকগুলো যত তাড়াতাড়ি এ দেশ ছেড়ে যত দূরে চলে যায় তত মঙ্গল। আর কিছু জিজ্ঞেস করবেন না আমাকে দয়া করে। তার আর কোনো কথা আমি বুঝতে পারিনি, বোঝার দরকারও নেই আমার। আমাকে যদি মুরের রাজত্ব দিয়ে দেয়া হয় কোনোদিনও ওই গুহায় আর যাব না আমি। আমার দিকে তাকালো অলিভার। দেখা যাচ্ছে আজব আজব সব জায়গায় বেকুব ধরনের লোকদের সঙ্গে দেখা হচ্ছে আজব আজব কি বলবো জিনিসের। আর ঘুরিয়ে ফিরে একই কথা বলছে সবাই, মুরে চলে আসছে হারমেক। আমরা এখান থেকে চলে গেলেই ভালো, হারমেক মুরে আসুক বা চাঁদে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাজ শেষ হয়ে গেলে এই হতচ্ছাড়া জায়গা ছেড়ে চলে যেতে চাই আমি, তাতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আছে। যদি কথাটা বললাম না অলিভারকে, বরং জিজ্ঞেস করলাম, কি করবে এখন? কি করব মানে? জ্যাফেটের ওই ভূত দেখার ব্যাপারে কি করবে? দেখি, ফোন করে জানাই মাকে ডাকে। তোমার জায়গায় আমি থাকলে জানাতাম না রানীকে, কারণ প্রথম কথা ব্যাপারটা জানানোর মতো কিছু না, আর দ্বিতীয়ত আমার মনে হয় রানী নিজেও ভূতে ভয় আছে, এবং তৃতীয়ত ব্যাটারি দুটোর পাশে একটা টেবিল, তার উপর রাখা আছে একটা ঘড়ি। সেটার দিকে ইঙ্গিত করে বললাম, 10টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। সেই শেষ 5টা মিনিট যে কিভাবে কাটল তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। একটা একটা করে মুহূর্ত কেটে যাচ্ছে, অথচ আমার মনে হচ্ছে 100 বছর পার হচ্ছে যেন। পাথরের মূর্তির মতো হয়ে গেছে আমরা, যার যার চিন্তায় হারিয়ে গেছে সবাই। আমার নিজের কথা যদি বলি, এত উত্তেজিত হয়ে পড়েছি যে ঠিকমতো ভাবতে পারছি না কিছু, বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে। অতীতের টুকরো টুকরো সব স্মৃতি উকি দিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মনের ভেতর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘড়িটার দিকে, লণ্ঠনের অনুজ্জ্বল আলোয় বারবার মনে হচ্ছে আসলে চলছে না ঘড়িটা, বন্ধ হয়ে আছে অনেকক্ষণ আগে থেকে। তারপর হঠাৎ করেই আমার কাছে মনে হলো অনেকক্ষণ পর জোরে জোরে বলতে শুরু করলো অলিভার, 1, 2, 3, 4, 5, 10টা। কথা শেষ করেই ব্যাটারির সুইচে চাপ দিল সে। পুকুরে ঢিল ছুঁড়লে যেভাবে তরঙ্গের মতো ঢেউ ছড়িয়ে পড়ে, টের পেলাম ঠিক সেভাবে পায়ের নিচে একটা কম্পন ছড়িয়ে পড়ল। ঘরের দরজায় আড়াআড়িভাবে বসানো ছিল কয়েক টন ওজনের বিশাল পাথর, স্রেফ খসে পড়ল সেটা, পুরোপুরি বন্ধ হয়ে গেল দরজাটা। আমাদের চারপাশে এখন শুধু পাথর পড়ার আওয়াজ, ছোট বড় সব রকমের পাথর খসে পড়ছে বাইরে। পাথর বৃষ্টির অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছি ঘরের ভেতর থেকে। জানি না কখন উল্টে পড়ে গেছি আমি, কারণ পায়া ভেঙে পাছার নিচ থেকে উধাও হয়ে গেছে ছোট্ট টুলটা যেটার উপর বসেছিলাম এতক্ষণ। ধাতস্থ হওয়ার আগেই শুনি চাপা কিন্তু ভয়ঙ্কর একটা আওয়াজ, অনেক দূরে বজ্রপাত হচ্ছে যেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক্তিশালী বাতাসে আন্দোলিত হলো আমাদের চারপাশ। যেখানে আগে কখনো একরত্তি বাতাস প্রবাহিত হতো না, আজ সেখানে মাত্র কয়েক মুহূর্তের এক ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল যেন। একটানা বাতাসের হুহু শব্দ শুনতে পেলাম অল্প কিছু সময়ের জন্য, তারপর যেন হঠাৎ করেই শুরু হয়েছিল সবকিছু। ঠিক তেমনই আচমকায় নিস্তব্ধ হয়ে গেল ভূগর্ভস্থ শহরটা। নিভে গেল আমাদের সবগুলো লণ্ঠন। মিনিটখানেক পর অনেক দূরে মাটির উপর ধূপ করে পড়ল ভারী কিছু একটা। আরেক দফা কম্পন টের পেলাম। তারপর আগের মতোই নিথর হয়ে গেল সবকিছু। আমাদের চারপাশে এখন শুধু অন্ধকার আর নিস্তব্ধতা।
সব শেষ, ক্লান্ত গলায় বলল অলিভার। ঘুরঘুটে অন্ধকারে শুনে মনে হলো অনেক দূর থেকে নিজেকে উদ্দেশ্য করেই কথা বলছে যেন। শুধু শুধু এত চিন্তা করেছিলাম আমি। প্রায় 1.5 টন এজো অ্যানামাইডের ধাক্কায় কি হলো এই বুরুস সিফংসটা, সেটাই ভাবছে এখন। আমার হিসেব ভুল না হলে টুকরো টুকরো হয়ে গেছে মূর্তিটা, আর না হলেও বড় ধরনের ক্ষতি হয়েছে সেটা। তবে এখনই নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। ভেতরে ফাঁপা জায়গার পরিমাণ যদি বেশি হয় তাহলে শক ওয়েভের অনেকখানি চলে গেছে এখান দিয়ে। তার মানে জায়গায় জায়গায় বড় বড় ফুটো হয়ে গেছে। আসলে কি হয়েছে জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আজ না হোক কাল জানতে পারবই। একটা ম্যাচকাঠি জ্বালান তো ডাক্তার অ্যাডামস, লন্ঠনটাই নিভে গেছে। কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। অস্পষ্ট, অনিয়মিত, কিন্তু শোনা যাচ্ছে। গুরুম গুরুম গুরুম। কে বা কারা যেন অনেক দূরে একটানা গুলি করছে রাইফেল দিয়ে। এক লাফে উঠে বসলাম। অন্ধের মতো এগিয়ে গিয়ে হাতড়াতে তুলে নিলাম ফিল্ড টেলিফোনের রিসিভারটা। সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল সব কিছু। খণ্ড যুদ্ধ বেঁধে গেছে অপর প্রান্তে। গুলি করছে হিক্স আর কুইক। ট্রান্সমিটারের মাধ্যমে স্পষ্ট শুনতে পাচ্ছি প্রতিটা আওয়াজ। চেঁচাচ্ছে হিক্স, ক্ষীণভাবে ভেঙে ভেঙে শোনা যাচ্ছে। বলছে সে, সাবধান কুইক, তোমার সামনে আরও কয়েকজন। চেঁচিয়ে জবাব দিল কুইকও, রাইফেলটা একটু নিচু করে ধরো, গুলি করুন সাবধান করে। বুলেট শেষ হয়ে গেছে আপনার, রিলোড করুন রিলোড করুন। এই নিন কার্টিজের আরেকটা ক্লিপ। এত তাড়াতাড়ি গুলি করবেন না। শয়তানটা আমাকে মেরেই ফেললো। এই যে আমিও শেষ করে দিলাম ওকে। আর কোনোদিন কাউকে বর্ষা মারতে পারবে না হারামজাদা। বাঁচাও! এবার চেঁচিয়ে উঠল রানী মাকেরা। অলিভার, আমাকে বাঁচাও! জোশুয়ার লোকরা আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য হামলা করেছে। কোথায় তুমি অলিভার? চিৎকার চেঁচামেচি আরও বাড়ল। এখন আর আলাদা করে বোঝা যাচ্ছে না কারো কণ্ঠ। সমানে গুলি করছে হিক্স আর কুইক। কে যেন উড়ে এলো আমাদের দিকে, ছু মেরে আমার হাত থেকে নিয়ে নিল রিসিভারটা। কিন্তু সঙ্গে সঙ্গে বিকল হয়ে গেল যন্ত্রটা। এমনভাবে হেলো হেলো বলে কয়েকবার চেঁচালো অলিভার যে মনে হলো কেঁদেই ফেলবে বেচারা। দাঁড় কেটে দিয়েছে। রিসিভারটা ছুঁড়ে মারল সে। উল্টো দিকে দেয়ালে বাড়ি খেয়ে চুরমার হয়ে গেল জিনিসটা। সবে একটা লণ্ঠন জ্বালাতে পেরেছিল জ্যাফেট। থাবা দিয়ে ওর হাত থেকে সেটা নিয়ে নিল সে। চলুন আমার সঙ্গে, ওদেরকে মেরে ফেলছে জোশুয়ার দল। বলতে বলতে ছুটে গেল সে দরজার দিকে। কিন্তু থমকে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। পিছিয়ে এলো সে কয়েক কদম। খসে পড়া পাথরের কারণে বন্ধ হয়ে গেছে দরজাটা। হায় ঈশ্বর! চেঁচিয়ে উঠল সে গলা ফাটিয়ে। হাটকা পড়ে গেছে আমরা। বাইরে বের হবো কিভাবে? কিভাবে বের হবো বাইরে? ঘরের ভেতরে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো সে। কিন্তু বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে সন্ত্রস্ত বিড়ালের মতো বারবার গিয়ে লাফিয়ে পড়তে লাগলো চারদিকের দেয়ালে। তাতেও কাজ হচ্ছে না দেখে আবার হাজির হলো দরজার কাছে। যেখান থেকে খসে পড়েছে পাথরটা, মানে মাটি থেকে কমপক্ষে 20 ফুট উপরের দেয়ালে লাফিয়ে চড়ার চেষ্টা করলো পরপর 3 বার। কিন্তু 3 বারই ব্যর্থ হলো। এই ঘরের কোনো ছাদ নেই। ডানা থাকলে উড়ে বাইরে চলে যেত অলিভার, কিন্তু সেটাও সম্ভব নয় বুঝতে পেরে অত্যন্ত হাস্যকর ভঙ্গিতে ঠেলতে শুরু করলো সে দরজায় আটকা রাখা কয়েক টন ওজনের পাথরটা। যেখানে ছিল সেখানেই থাকলো পাথর। নিষ্ফল পরিশ্রমের কারণে হাত পিছলে গিয়ে ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকতে শুরু করলো অলিভারের লম্বা শরীর। তুমি কি পাগল হয়ে গেছ? পেছন থেকে ওর শার্ট খামছে ধরতে গেলাম। ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল সে, কিন্তু তারপরও ছাড়লাম না। টেনে সরিয়ে আনলাম ওকে দরজার কাছ থেকে। মরতে চাও নাকি? তুমি মরলে বা আহত হলে রানী মাকেরাকে বাঁচাবে কে? সরো, গিয়ে বসো খাটের উপর, মাথা ঠান্ডা রাখো। প্রাসাদে কি হয়েছে তা জ্যাফেটও বুঝতে পেরেছে, কিন্তু যেহেতু অলিভারের মতো আবেগপ্রবণ হয়ে ওঠেনি সে, তাই মাথা ঠান্ডা রাখতে পেরেছে। অলিভারকে সরিয়ে নেয়ার পর ধীরে ধীরে এগিয়ে গেল সে দরজার দিকে। দুহাত দিয়ে সর্বশক্তিতে কয়েকবার ধাক্কা দিল পাথরের গায়ে। কোনো লাভ হবে না বুঝতে পেরে পিছিয়ে এলো কিছুটা। বলল, আমরা 3 জন তো পরের কথা, একটা হাতির পক্ষেও সম্ভব না এই পাথর ঠেলে সরানো। কিছুক্ষণ কি যেন দেখল সে চৌকাঠের দিকে তাকিয়ে, তারপর উল্টো ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, উপরে যেহেতু ছাদ নেই, আমার মনে হয় চৌকাঠ টপকে বের হতে পারবো আমরা।
ব্যাটারি দুটো যেন টেবিলের উপর রাখা আছে, সেই টেবিলের দিকে এগিয়ে গেল সে। এদিকে আসুন দয়া করে, সাহায্য করুন আমাকে। দুজনে মিলে ধরলাম টেবিলটা, নিয়ে গেলাম দরজার কাছে। জেফেটের উদ্দেশ্য কি বুঝে গেল অলিভার। খাট থেকে এক লাফে নেমে এসে আরেক লাফে উঠে দাঁড়ালো সে টেবিলের উপর। নিচ থেকে শক্ত করে ধরে রাখলাম টেবিলটা, যাতে দুজনের ভারে ভেঙে না পড়ে। কি করতে হবে সংক্ষেপে বুঝিয়ে বলল জেফেট অলিভারকে। সঙ্গে সঙ্গে পাথরের সঙ্গে কপাল আর বুক ঠেকিয়ে সোজা হয়ে দাঁড়ালো অলিভার। ওর কাঁধে দুহাত রেখে ছোট্ট একটা লাফ দিল পাহাড় চড়ায় পটু জেফেট এবং অভূতপূর্ব দক্ষতায় উঠে দাঁড়ালো অলিভারের কাঁধের উপর। উপরের দিকে দুহাত প্রসারিত করে ধরে ফেলল দেয়াল, তারপর শরীরটা টেনে তুলে চড়ে বসল চৌকাঠের উপর। জ্বলন্ত লণ্ঠনটা দিলাম আমি অলিভারের হাতে, ওটা জেফেটের কাছে চালান করে দিল সে। পরনে লিলেনের লম্বা রোপটা খুলে ফেলল জেফেট, কয়েকবার পেঁচিয়ে গিট দিল 2 জায়গায়, নির্দিষ্ট দূরত্ব পরপর। তারপর দেয়ালের উপর থেকে রূপটা ঝুলিয়ে দিল আমাদের দিকে। এবার টেবিলের উপর চড়ে বসলাম আমি, শক্ত করে ধরলাম জেফেটের সেই দড়ি। সর্বশক্তিতে ঠেলে আমাকে উপরে তুলে দিল অলিভার, আর দড়ি ধরে উপর থেকে টানতে লাগলো জেফেট। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় দেয়ালের উপর চড়ে বসতে সময় লাগলো না আমার। সবশেষে অলিভারের পালা। আমরা 3 জনের মধ্যে সবচেয়ে ভারী সে, তাই আমি আর জেফেট মিলে শক্ত করে ধরলাম রোপটা, আর সেটা ধরে ঝুলে পড়ল অলিভার। একটু একটু করে ওকে টেনে তুলতে লাগলাম আমরা। প্রায় ধরেই নিয়েছিলাম আর হবে না আমাকে দিয়ে, এই বুড়ো বয়সে এত কষ্ট করতে পারবো না। ঠিক তখনই এক হাত দিয়ে রোপ ধরে রেখে আর এক হাত দেয়ালের উপর তুলে দিল অলিভার। তারপর রোপ ছেড়ে দিয়ে 2 হাতে দেয়াল ধরে টেনে তুলল নিজেকে দেয়ালের উপর। একটা মুহূর্ত নষ্ট না করে লাফ দিল সে। 20 ফুট নিচের পাথুরে মাটিতে আছড়ে পড়ল, কিন্তু ব্যথায় শব্দটা করল না একবার। এবার রূপের এক প্রান্তে লণ্ঠনের হাতল বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দিল জেফেট। জিনিসটা খুলে নিজের মাটিতে রাখল অলিভার। রূপটা আমার হাতে ধরিয়ে দিয়ে সেটা বেয়ে নিচে নামতে শুরু করল জেফেট। যথেষ্ট হালকা সে, তাই অলিভারকে টেনে তুলতে যতটা কষ্ট হয়েছিল এবার তেমন কোনো কষ্ট হলো না আমার। কিছু দূর যাওয়ার পর রোপ ছেড়ে দিল জেফেট, কিন্তু সে মাটিতে আছড়ে পড়ার আগে ওকে ধরে ফেলল অলিভার। রোপটা ছেড়ে দিয়ে আমিও ঝুলে পড়লাম দেয়ালের 2 হাত শক্ত রেখে। তারপর ছেড়ে দিলাম দেয়াল, কিন্তু জেফেট আর অলিভার দুজনে ধরল আমাকে এবার, তাই মাটিতে পড়ে কোনো আঘাতই পেলাম না বলতে গেলে। দ্রুত হাতে রোপ পরে নিল জেফেট, আর দেরি না করে অলিভার লণ্ঠনটা তুলে নিয়েই দৌড়াতে শুরু করল। রানী মাকেডা এবং আমাদের 2 সঙ্গীর চিন্তা এখন আর ওর মাথায়, কাজেই ওর সঙ্গে দৌড়ে পাল্লা দেওয়ার সাধ্য কার। তারপরও পেছন থেকে চেঁচিয়ে সতর্ক করলাম ওকে, আস্তে অলিভার, আলগা পাথর পড়ে আছে জায়গায় জায়গায়, তাছাড়া আমাদের কাছে লণ্ঠন আছে মাত্র একটা, তুমি এত আগে চলে গেলে কিছুই তো দেখতে পাবো না আমরা। বলতে না বলতেই হালকা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল অলিভার, আর একটু চোখা পাথরের সঙ্গে ঘষা খেয়ে ওর ডান হাতুর কাছটা কেটে গেল অনেকখানি। কিন্তু এবারও কোনো শব্দ করল না সে। একবার মাত্র তাকালো ক্ষতস্থানের দিকে, উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে, সতর্ক হয়ে পথ চলতে লাগলো। আবার গতি কমে গেল আমাদের। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূগর্ভস্থ শহরটার ছাদ। আগে থেকেই নড়বড়ে ছিল, এবার ধসে পড়েছে একেবারে। আমাদের চারপাশে এখন শত শত টন ছোট বড় পাথর। অনেক আগে সেই ভয়াবহ ভূমিকম্পের ধ্বংস হয়ে গিয়েছিল বেশিরভাগ বাড়ি, একটা দুটো টিকে ছিল কোনো রকমে। এখন দেখি সেগুলোর পাথরের টুকরোই পরিণত হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ভূগর্ভস্থ শহরটার শেষ প্রান্তে হাজির হলাম আমরা। কিন্তু হতাশ হয়ে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। সুড়ঙ্গের মুখটা বলতে গেলে বন্ধই হয়ে গেছে ধসে পড়া পাথরের কারণে। ঈশ্বর! অলিভারের কণ্ঠে এবার দুঃখ নয়, অভিযোগ। অবশেষে জ্যান্ত কবর হয়ে গেল আমাদের। ওর হাত থেকে লণ্ঠনটা নিয়ে নিল জেফেট। সামনে 4 কোণা 3 কোণা কিংবা অনিয়তাকার পাথরের ব্লকগুলো দেখল কিছুক্ষণ। তারপর আগের মতোই অভূতপূর্ব দক্ষতায় একটা একটা করে ব্লক পার হয়ে উঠে আসতে শুরু করলো উঁচুতে। হতাশা আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে ওর কাজ দেখতে লাগলাম আমি আর অলিভার। সুড়ঙ্গমুখের ধ্বংসাবশেষের উপরে চড়ে দাঁড়ালো জেফেট কিছুক্ষণের মধ্যেই। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, আছে, হতাশ হবেন না আপনারা, রাস্তা আছে একটা, তবে রাস্তাটা খুবই খারাপ আর বিপজ্জনক। কিন্তু এখান থেকে বের হতে চাইলে ঝুঁকি নিতেই হবে আমাদের।
লণ্ঠনটা নিচে করে ধরছি আমি, যাতে আলো যায় আপনাদের দিকে। আমার মতো পাথর টপকে টপকে প্রথমে চলে আসুন আপনারা এখানে। খুব সতর্কতার সঙ্গে আগলা পাথরের ব্লক পার হতে হতে ভাবলাম, এই কি সেই জ্যাফেট যে প্রাচীন রাজাদের কবরস্থান দেখে কোনো এক ভূতের কথা বলতে গিয়ে ভয়ে রীতিমতো কাঁপছিল? সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছে দেখি নিরেট আর পুরো পাথরের দেয়ালে কুয়াশার মতো একটা গর্ত তৈরি হয়েছে বিস্ফোরণের ধাক্কায়। বাতাস বেরিয়ে গেছে বাইরের দিকে। গর্তটায় একটা খাঁচকাটা পথ তৈরি করে দিয়েছে বাইরের দিকে। আমাদের পায়ের নিচে আলগা পাথরের ব্লকের ছড়াছড়ি। স্রেফ ভাগ্যের উপর ভর করে ওই গর্তটার কাছে হাজির হলাম আমরা। তারপর ঢুকে গেলাম গর্তের ভেতরে। অনেক কায়দা করে শরীর বাঁকিয়ে মুচড়িয়ে এগোতে লাগলাম একটু একটু করে। প্রতিটা ইঞ্চি এগোনোর সময় মনে মনে প্রার্থনা করছি অপর প্রান্তটা যেন খোলা থাকে। পাথর পরে আবার যেন বিশাল দরজা ছিল, সেই জায়গায় সেটার কারণে যেন আটকে না যায়। দৈর্ঘ্যে তেমন বড় নয় গর্তটা, তাই অপর প্রান্তে হাজির হতে সময় লাগলো না আমাদের। ভাগ্য সহায় হলো, এবার খোলায় আছে মুখটা। গর্তের শেষ মাথা থেকে নামলাম সুড়ঙ্গের মুখের কাছে। সামনে তাকিয়ে দেখলাম বাতাসের প্রচণ্ড ধাক্কায় উড়ে গেছে ভারী দরজাটা। ছিটকে গিয়ে প্রায় 10 হাত দূরে পড়ে আছে। পাথরের কবজা, পিতলের হুড়কো কোনোটাই আর নেই আগের জায়গায়। রিভলভার হাতে নিয়ে দরবার কক্ষে হাজির হলাম আমরা। কেউ নেই। অন্ধকারে ডুবে আছে বিশাল ঘরটা। মোড় নিলাম বাদিকে। আরও কয়েকটা বড় বড় ঘর পার হলাম। বেশ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রথম চিহ্ন দেখতে পেলাম শেষের ঘরটায়, যে ঘর পার হলে হাজির হওয়া যায় প্রাসাদের সদর দরজায়। মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ। এক কোণায় পড়ে আছে বিশাল এক তরবারি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প রানী সেবার আংটি এর 11তম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।